রাত ঠিক ১২টার পরে নদীর ওপারের পুরনো জমিদার বাড়িটার ভাঙা ছাদের ওপর প্রথম আগুনটা দেখা যেত। কেউ বলতো ওটা আগুন নয়, মানুষের চোখ। কেউ বলতো ওটা মৃত মানুষের শ্বাস। আবার কেউ বলতো ব্রিটিশ আমলে যাদের জীবন্ত কবর দেওয়া হয়েছিল তাদের আত্মা এখনও সেখানেই আটকে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথাটা বলতো বুড়ো হরিদাস, ওই বাড়ির ভেতরে রাত কাটালে মানুষ আর মানুষ থাকে না। এই গল্পের শুরু আজ থেকে প্রায় ১০০ বছর আগে, ব্রিটিশ ভারতের শেষ সময়। নদিয়ার সীমান্ত ঘেঁষা এক গ্রাম, চর কালীগঞ্জ। এখন সেই গ্রামের অনেকটাই নদীগর্ভে হারিয়ে গেছে, কিন্তু তখন গ্রামটা ছিল বিশাল, ধনী আর রহস্যে ভরা। গ্রামের মাঝখানে দাঁড়িয়েছিল রায়চৌধুরীদের জমিদার বাড়ি। ৩ তলা লাল ইটের অট্টালিকা, বিশাল দালান, সিংহ দরজা, গোপন সুড়ঙ্গ আর পেছনে এক পুরনো শ্মশান। দিনের বেলায়ও যেখানে বাতাস ঠান্ডা থাকত। গ্রামের মানুষ সেই বাড়ির পাশ দিয়ে হাঁটত মাথা নিচু করে, কারণ তারা জানত ওই বাড়িতে শুধু মানুষ বাস করে না। ১৯৩৪ সালের বর্ষাকাল, টানা ৭ দিন বৃষ্টি হচ্ছিল। নদীর পানি ফুলে উঠে গ্রামের অর্ধেক ডুবিয়ে দিয়েছে। ঠিক সেই সময় কলকাতা থেকে চরকালীগঞ্জে আসে এক তরুণ শিক্ষক, মোতালেব হোসেন। বয়স ২৩, সদ্য বিএ পাশ করেছে। চোখে গোল ফ্রেমের চশমা, কাঁধে বই ভর্তি ব্যাগ আর মাথায় স্বপ্ন গ্রামের ছেলেমেয়েদের মানুষ করবে। গ্রামে পৌঁছনোর পর প্রথম রাতেই সে বুঝতে পারল এই গ্রাম অন্যরকম। স্টিমার ঘাট থেকে নেমে কাদা মাড়িয়ে যখন সে স্কুলের দিকে যাচ্ছিল, তখন সন্ধ্যা নেমে গেছে। চারপাশে শুধু বৃষ্টি আর ব্যাঙের ডাক। মাঝে মাঝে দূরে বিদ্যুৎ চমকে উঠছে। তার সঙ্গে থাকা মাঝি হঠাৎ হাঁটা থামিয়ে বলল, মাস্টার সাহেব, রাত হলে ওই জমিদার বাড়ির দিকে তাকাবেন না। মোতালে ভেসে বলল, কেন? মাঝি উত্তর দিল না, শুধু হাঁটা বাড়িয়ে দিল। গ্রামের স্কুলটা ছিল ছোট্ট টিনের ঘর, পাশে একটা খালি কোয়ার্টার। সেখানেই থাকার ব্যবস্থা হয় মোতালেবের। স্কুলের প্রধান শিক্ষক মহেন্দ্রবাবু তাকে দেখে খুশি হলেও চোখে মুখে একটা অদ্ভুত ভয় ছিল। রাতে খাওয়ার সময় মহেন্দ্রবাবু হঠাৎ জিজ্ঞেস করলেন, তুমি ভূতে বিশ্বাস করো? মোতালেব হেসে বলল, না। মহেন্দ্রবাবু দীর্ঘশ্বাস ফেললেন। কয়েকদিন পর বুঝবে। সেই রাতেই প্রথম ঘটনাটা ঘটে। রাত প্রায় ২টো, বাইরে বৃষ্টি থেমে গেছে। হঠাৎ মোতালেবের ঘুম ভেঙে যায়। সে স্পষ্ট শুনতে পেল কারো কান্না, খুব নিচু স্বরে, যেন দূরে কোথাও একটা মেয়ে কাঁদছে। প্রথমে সে ভাবল গ্রামের কারুর বাড়িতে কিছু হয়েছে, কিন্তু কান্নাটা ধীরে ধীরে কাছে আসতে লাগল। একসময় মনে হল ঠিক তার জানালার বাইরে কেউ দাঁড়িয়ে কাঁদছে। মোতালেব বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। জানালার কাছে গিয়ে পর্দা সরাতেই তার বুক ঠান্ডা হয়ে গেল। বাইরে কেউ নেই, কিন্তু ভেজা মাটির ওপর স্পষ্ট পায়ের ছাপ, খালি পা। আর সেই ছাপগুলো জানালার নিচ থেকে শুরু হয়ে সোজা চলে গেছে জমিদার বাড়ির দিকে। পরদিন সকালে সে বিষয়টা মহেন্দ্রবাবুকে বলতেই বৃদ্ধ শিক্ষক চুপ করে গেলেন। কিছুক্ষণ পরে ধীরে ধীরে বললেন, তুমি কি কান্নার সাথে নূপুরের শব্দ শুনেছিলে? মোতালেব একটু ভেবে মাথা নাড়ল। হ্যাঁ। মহেন্দ্রবাবুর হাত কাঁপতে শুরু করল। তাহলে ও তোমাকে দেখেছে। কে? হেমাঙ্গিনী। গ্রামের সবাই এই নাম শুনলেই মুখ নিচু করে ফেলত, কারণ হেমাঙ্গিনীর গল্প শুধু ভয়ের নয়, রক্তের গল্প। প্রায় ৪০ বছর আগে রায়চৌধুরী জমিদার পরিবারের ছোট মেয়ে ছিল হেমাঙ্গিনী। বয়স মাত্র ১৭, অপূর্ব সুন্দরী। দূর দূরান্তে তার রূপের কথা ছড়িয়েছিল। কিন্তু সে ভালোবেসেছিল এক মুসলিম কবিরাজকে, আজিজুল নামে এক যুবককে। জমিদার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি, কারণ তখনকার সময়ে ধর্মের দেওয়াল ছিল মৃত্যুর থেকেও শক্ত। এক বর্ষার রাতে দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। গ্রামের লোকেরা বলে সেই রাতে জমিদার নিজ হাতে আজিজুলকে শ্মশানের বটগাছের নিচে কুপিয়ে হত্যা করেন, আর হেমাঙ্গিনীকে বন্দী করে রাখা হয় জমিদার বাড়ির ৩য় তলার দক্ষিণ ঘরে। ৩ দিন পরে তার লাশ পাওয়া যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল,
অথচ তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু চোখ দুটো পুরো সাদা হয়ে গিয়েছিল। তার মৃত্যুর পর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাত হলেই জমিদার বাড়ির করিডরে নূপুরের শব্দ শোনা যেত। মাঝরাতে কেউ একজন গান গাইত, আর মাঝে মাঝে দেখা যেত সাদা শাড়ি পরা একটা মেয়েকে, যে নদীর দিকে হেঁটে যাচ্ছে। মোতালেব এসব গল্প শুনে হাসার চেষ্টা করল, কিন্তু তার ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করতে লাগল। পরের কয়েকদিন স্কুলের কাজে ব্যস্ত থাকলেও রাত নামলেই সেই কান্না আবার শুনতে পেত সে, কখনো দূরে, কখনো খুব কাছে। এক রাতে সে সাহস করে লণ্ঠন হাতে বেরিয়ে পড়ল। চারপাশে ঘন কুয়াশা, দূরে জমিদার বাড়ির কালো ছায়া। হঠাৎ সে শুনতে পেল নূপুরের শব্দ, টুং টুং টুং। শব্দটা বাড়ির ভেতর থেকে আসছে। তার বুক ধরফর করতে লাগল, কিন্তু কৌতূহল তাকে এগিয়ে নিয়ে গেল। সিংহ দরজাটা আধ খোলা ছিল। দরজায় হাত দিতেই সেটা কোঁকিয়ে খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, বাতাসে পুরনো কাঠ আর স্যাঁতস্যাঁতে বন্ধ। দেওয়ালে ঝুলছে ছেঁড়া প্রতিকৃতি। কিছু মুখ এতটাই নষ্ট হয়ে গেছে যে বোঝাই যায় না মানুষ না অন্য কিছু। নূপুরের শব্দ এবার সিঁড়ির দিক থেকে এলো। মোতালেব ধীরে ধীরে সিঁড়ির ওপর উঠতে লাগল। তার লণ্ঠনের আলোয় দেখা গেল দেয়ালে শুকনো রক্তের মতো দাগ, আর সিঁড়ির এক কোণায় পড়ে আছে একটা পুরনো পায়ের নূপুর। ঠিক সেই সময় ওপরের অন্ধকার থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে উঠল, তুমি এত দেরি করলে কেন? মোতালেব জমে গেল। কণ্ঠটা কোমল, কিন্তু তার ভেতরে অদ্ভুত শীতলতা। সে লণ্ঠন উঁচু করে তাকাল। সিঁড়ির মাথায় সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, ভেজা চুল কাঁধে বেয়ে নেমে এসেছে। কে? কাঁপা গলায় জিজ্ঞেস করল মোতালেব। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, আর সেই মুহূর্তে মোতালেব বুঝতে পারল মানুষের চোখ এমন হতে পারে না। চোখ দুটো পুরো সাদা, যেন দুধের ওপর ভাসমান মৃত চাঁদ। লণ্ঠনটা তার হাত থেকে পড়ে গেল। চারপাশ অন্ধকার হয়ে গেল। তারপর শুধু শোনা গেল নূপুরের শব্দ, দ্রুত, আরও দ্রুত, যেন কেউ দৌড়ে আসছে। পরদিন সকালে গ্রামের মানুষ মোতালেবকে জমিদার বাড়ির উঠোনে অজ্ঞান অবস্থায় পেল। তার শরীর বরফের মতো ঠান্ডা, আর ডান হাতে শক্ত করে ধরা ছিল একটা পুরনো চিঠি। চিঠিটা লেখা ছিল রক্ত দিয়ে, আমাকে মুক্তি দাও। গ্রামের লোকেরা চিঠিটা দেখেই আতঙ্কে পিছিয়ে গেল, কারণ একই লেখা এর আগেও দেখা গেছে। যাদের কাছে এই চিঠি গেছে তারা কেউ 1 মাসের বেশি বাঁচেনি। মোতালেব জ্ঞান ফেরার পরে দেখল তার চারপাশে গ্রামের মানুষ দাঁড়িয়ে আছে। কেউ কাছে আসছে না, যেন সে কোনো রোগে আক্রান্ত। মহেন্দ্রবাবু কাঁপা গলায় বললেন, তুমি কি ওর মুখ দেখেছ? মোতালেব ধীরে মাথা নাড়ল। বৃদ্ধ শিক্ষক চোখ বন্ধ করলেন। তাহলে এখন আর ফেরার পথ নেই। সেই রাত থেকেই মোতালেব বদলাতে শুরু করল। সে ঘুমের মধ্যে কথা বলত, কখনো ফিসফিস করে বলত, দক্ষিণ ঘর খুলতে হবে। কখনো বলত, ওরা এখনো মাটির নিচে আছে। মাঝে মাঝে তার শরীর থেকে শ্মশানের পোড়া গন্ধ বের হতো। গ্রামের এক ওঝা এসে তাবিজ বেঁধে দিল, কিন্তু কোনো লাভ হল না, বরং রাত বাড়তেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠল। মাঝরাতে হঠাৎ মোতালেবের ঘরের দরজা খুলে গেল। সবাই ছুটে এসে দেখল সে নেই। বাইরে কাদার উপর আবার সেই খালি পায়ের ছাপ। ছাপগুলো সোজা চলে গেছে জমিদার বাড়ির দিকে। গ্রামের কয়েকজন সাহসী লোক লাঠি হাতে সেখানে গেল, কিন্তু বাড়ির ভেতরেই ঢুকেই তারা অদ্ভুত শব্দ শুনতে পেল, যেন শত শত মানুষ একসাথে ফিসফিস করছে। দেওয়ালের ভেতর থেকে কান্না ভেসে আসছে, আর ওপরের তলা থেকে শোনা যাচ্ছে নূপুরের শব্দ। হঠাৎ একজন চিৎকার করে উঠল। সবাই তাকিয়ে দেখল করিডোরের শেষ মাথায় মোতালেব দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ বন্ধ, আর সে ধীরে ধীরে দেওয়ালে মাথা ঠুকছে। ঠক ঠক ঠক। তার কপাল ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু সে থামছে না। গ্রামের লোকেরা দৌড়ে তাকে ধরতে গেল, ঠিক তখন পুরো বাড়ি কেঁপে উঠল। উপরের ছাদ থেকে ধুলো ঝরে পড়তে লাগল, আর এক নারী কণ্ঠ বিকট চিৎকার করে উঠল, কেউ তাকে ছুবে না। সেই চিৎকারে যেন বাড়ির সব কাঁচ একসাথে ভেঙে গেল। লোকেরা ভয়ে পালিয়ে বেরিয়ে এলো, শুধু মহেন্দ্রবাবু দাঁড়িয়ে রইলেন। তিনি কাঁপা গলায় বললেন, হেমাঙ্গিনী, তুমি কি চাও? কিছুক্ষণ নীরবতা, তারপর অন্ধকারের ভেতর থেকে উত্তর এলো, যারা আমাকে মেরেছে তারা এখনো এখানে আছে। তারা তো বহু আগেই মারা গেছে। না,
ওদের আত্মা মাটির নিচে বন্দী। এরপর আচমকা সব শান্ত হয়ে গেল। মোতালেব অজ্ঞান হয়ে পড়ে গেল মেঝেতে। পরদিন সকালে সিদ্ধান্ত নেওয়া হলো জমিদার বাড়ির দক্ষিণ ঘর খুলতে হবে। বহু বছর ধরে ঘরটা বন্ধ, কেউ সেখানে যায় না, কারণ যে গেছে সে আর স্বাভাবিক অবস্থায় ফেরেনি। দুপুরবেলা গ্রামের লোকেরা মহেন্দ্রবাবু আর মোতালেব মিলে তৃতীয় তলায় উঠল। সিঁড়িগুলো এত পুরনো ছিল যে পা দিলেই কাঁপছিল। দক্ষিণ দিকের শেষ ঘরটার দরজায় বিশাল লোহার তালা, তালায় অদ্ভুত চিহ্ন আঁকা। মহেন্দ্রবাবু ফিসফিস করে বললেন, এটা সাধারণ তালা নয়, এটা বন্ধ করা হয়েছিল মন্ত্র দিয়ে। অনেক কষ্টে তালা ভাঙা হলো। দরজা খুলতেই পচা গন্ধ বের হচ্ছে, যেন বহুদিনের মৃতদেহ। ঘরের ভেতরে ধুলো জমে আছে, দেওয়ালে নখের আঁচড়, মেঝের এক কোণায় শুকনো রক্ত, আর জানালার